এখনো সিঙ্গেলই আছি, এখন মিঙ্গেল হয়নি। বাড়ি থেকে একেবারে মেয়ে দেখে দেওয়া হবে? হ্যাঁ, ওটাই চলছে, কিন্তু আমি সেটাকে চলছে অর্থাৎ মেয়ে দেখা চলছে, কিন্তু ভালোবাসা ছাড়া পৃথিবীতে কেউ নেই। ভালোবাসাটা এবার আপনি যেভাবে নিতে চাইবেন। যত এগিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে আমরা খারাপের দিকে এগিয়ে যাচ্ছি। এখন হচ্ছে ডিভোর্স করাতে পারলে দুটো পার্টির থেকে এখন টাকা নিয়ে নিচ্ছে। এটা একটা কিন্তু বিশাল সমস্যা। যে মানে এটা নয় যে শুধু পুরুষ খুশি থাকবে, মহিলাকে দাসী হিসাবে, সার্ভেন্ট হিসাবে বাড়িতে রাখবে, এটা তো নয়। আমি আমার ধর্মীয় ভাষায় মহিলা স্ত্রীদেরকে বাড়ির রানী বলে হয়। স্বামীর কাস্টোডিয়ানি ওয়াইফ আছে এরকম ব্যাপার না হয়ে যায়। একটা মানুষ এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। কেরিয়ারের দিকে ফোকাস করলে সবটাই পাবে, আর কেরিয়ারের দিকে না ফোকাস করলে সাময়িক সময়ের পরে কিন্তু কেউ কারো পাশে থাকবে না। ফেব্রুয়ারি মাসের পড়ন্ত বিকেল, এবং এই পড়ন্ত বিকেলে আমি ময়দানে চলে এসেছি, এবং আমি একা নয়, আমার সঙ্গে এনেছি বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। আজকে আমরা কোনো রাজনীতি নিয়ে আলোচনা করব না, কোনো রাজনৈতিক প্রশ্ন আপনাকে করব না, আজকে আপনার প্রেম জীবন নিয়ে আমরা আলোচনা করব। একেবারে প্রস্তুত তো? হ্যাঁ, আমরা আপাতমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠছি, তো আমাদের রাজনীতির বাইরে সবটাই রাজনীতির মধ্যে। অবশ্যই কোশ্চেন করবেন, উত্তর দেব। আচ্ছা, রাজনীতি থাকবেই তো। প্রথমেই নওশাদ সিদ্দিকীর এত মহিলা ফ্যান, শুধুমাত্র মহিলা ফ্যান না, আমি পুরুষ ফ্যানদেরকেও দেখলাম। আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, পাশে গাড়ি দাঁড় করিয়ে আপনার সঙ্গে কথা বলে গেল। সেখানে ভাইজানের এখন রিলেশনশিপ স্ট্যাটাসটা কি, সিঙ্গেল না মিঙ্গল? দেখুন, আমি যখন একদম নতুন বিধায়ক নির্বাচিত হয়ে এসেছিলাম তখনও বলেছিলাম সিঙ্গেল, এখনো সিঙ্গেলই আছি, এখন মিঙ্গেল হয়নি। মানে রাজনৈতিক জীবনে পদার্পণ করার পরেও এখনো এই সিঙ্গেল ট্যাগটা মিটলো না? হ্যাঁ, মিঙ্গেল করার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে পারিবারিক সম্বন্ধ দেখে মিঙ্গেল হয়, আবার যেটা নিজস্ব চয়েস থাকে। কিন্তু আমি আমার পারিবারিক বিষয়টার উপর প্রাধান্য দিচ্ছি, কারণ এটাকে আমি মনে করছি যে এটার ক্ষেত্রে আমার পরিবার আছে, আমার বাড়ি। আচ্ছা, তাহলে বাড়ি থেকে একেবারে মেয়ে দেখে দেওয়া হবে? হ্যাঁ, ওটাই চলছে, কিন্তু আমি সেটাকে চলছে অর্থাৎ মেয়ে দেখা চলছে, কিন্তু মানে সামনেই আমরা হয়তো কোনো গুড নিউজ পেতে চলেছি। না, ব্যাপারটা হচ্ছে ওইরকম ভাবে বলছি না, চলছে মানে এটা কিন্তু মুখ থেকে বেরিয়ে গেছে চলছে, মানে এটা বলছি না যে আপনার কালকেই ফাইনাল হচ্ছে, সেটা না। কিন্তু একটা অনগোইং প্রসেস। বাড়ির ছেলে বড় হয়েছে, সেটার জন্য স্বাভাবিক ব্যাপার, যেটা স্বাভাবিক প্রক্রিয়া, সেটা তো অনেকদিন ধরেই চলছে। আচ্ছা, বাড়িতে কি কোনো ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে যে আমার এই ধরনের মেয়ে দরকার, বা রাজনৈতিক ভাবে অনেক বেশি স্বাবলম্বী হওয়া উচিত, রাজনৈতিক চেতনা থাকা উচিত, এই সমস্ত কোনো ক্রাইটেরিয়া রয়েছে নওশাদ সিদ্দিকীর? না, ওই ধরনের ব্যাপার না। বাড়ির উপরে যখন ছেড়েছে নিশ্চিতভাবে বাড়ি যেটা ডিসাইড করবে সব ক্রাইটেরিয়াটাই ফুলফিল হবে। কারণ হচ্ছে আমি যখন একজন আপাতমস্তক রাজনীতিবিদ হয়ে উঠছি, আমি হইতে পারিনি, মানে রাজনীতিটা এখন হোল টাইমার হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সেটা তো বিবেচনা অবশ্যই থাকবে। একদমই। আমরা মানে একেবারে আড্ডা জমে উঠেছে, এই আড্ডাটা আমরা একটু শিফট করবো, কারণ এতক্ষণ ধরে আড্ডা মারবো, বসে না আড্ডা মারলে হয় না, এবং তার সঙ্গে একটুখানি বাদাম এবং আমরা চা খাবো, চলবে তো? অবশ্যই। আচ্ছা, খাবারের মধ্যে যদি আমি বলি যে নওশাদ সিদ্দিকীর পছন্দের খাবার কি, তাহলে কি বলবে? দেখুন, আপনি যদি বলেন ড্রাই ফুডের দিকে আসতে পারেন, বা ডেজার্টের দিকে আসতে পারেন, বা মেন কোর্সে বলেন, আছে মেন কোর্সে আমার দেখুন অবভিয়াসলি মাটন বিরিয়ানি। কতদিন অন্তর অন্তর খাওয়া হয়, নাকি ডায়েটে থাকা হয়? না, ও আমার সিকিউরিটিরা, মানে আমি যখন খাই তো আমাদের সাথে যারা থাকেন তারাও আমার সাথে খায়, ওনারা হাঁপিয়ে যায়, বলে না মানে একদিনে দুটো মেন কোর্সের এইভাবে খাওয়া সম্ভব নয়। বেশিরভাগ তো আমার সাথে যারা আছেন তারা নন বেঙ্গলি। আমরা যেভাবে চাল বা ভাতটাকে খাই সেভাবে তো ওরা খায় না, রুটিতে ওনারা বেশি, ফলে তাদের জন্য আমাকে মাঝে মধ্যে রুটি প্র্যাকটিস করতে হয়। আমরা একটু বসে এই কথোপকথন বা এই আলোচনা করব, চলুন আপনারাও আমাদের সঙ্গে চলুন। সেখানেই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, যে আপনার প্রেম জীবন, এবং আমরা যখন ক্যামেরা সেট করছি বেশ কিছু সমস্যা হলো, সেটা হচ্ছে আপনার সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে, এবং আপনার সঙ্গে থাকতে হবে তাকেও প্রেম করতে গেলে সিকিউরিটি গার্ডকে নিয়ে যাওয়া হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন রাজনীতিতে চলে আসছে আর প্রাইভেট লাইফ বলে আর কিছু থাকে না, সব পাবলিক লাইফ হয়ে যায়। আমার ক্ষেত্রে প্রযোজ্য না, অন্যান্য যারা আছে। আপনার কিন্তু ব্যক্তিগত জীবন আছে, আপনাকে জীবনেও ফোনে পাওয়া যায় না একবার, এবং কোন নাম্বার আপনি ব্যবহার করেন জানি না, যে কখনোই আপনাকে ফোনে পাওয়া যায় না একবারে। ফোন আপনি করলে পিক আপ হয়তো অন্য কেউ করে, আমি সবসময় হয়ে উঠতে পারে না, আমার কিন্তু পিক আপ করার চেষ্টা হয় যাতে যে কেউ ফোন করলে অসুবিধা না হয়। আর এই সিকিউরিটির কথা যেটা বলছেন, এটা ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী আমার যেটা নিয়ে হচ্ছে, আমি তো আবার কোর্টের মাধ্যমে নিয়েছি, ফলে এই যে এজেন্সি আছে আপনি যেটা বললেন যে সিআইএসএফ বোর্ড, সেন্ট্রাল পুলিশ ফোর্স যেটা আছে এদের, বা সেন্ট্রাল সিকিউরিটি ইন্ডাস্ট্রিয়াল ফোর্স যেটা সিআইএসএফ, তো আপনার
এদের আমার প্রতি এদের আরেকটু বেশি, কারণ আমি কোর্ট থেকে নিয়েছি। আচ্ছা 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 আমি আমি এই বিষয়টাই জানতে চাইবো। আপনি বললেন যে ব্যক্তিগত জীবন স্বাভাবিকভাবে রাজনীতিবিদদের মানে রাজনীতিক যারা রয়েছে তাদের ব্যক্তিগত জীবন সেই অর্থে থাকে না, এবং তাদের ব্যক্তিগত বিষয় নিয়েও মিডিয়া সাধারণ মানুষ অত্যন্ত এক্সাইটেড থাকে, বা স্বাভাবিকভাবেই মানে তারা হচ্ছে পাবলিক ফিগার যেটা বলা হয়। সেখানে দাঁড়িয়ে কখনো তো নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী প্রেমে পড়েছে, কখনো কখনো কোনো মেয়েকে না কোনো মেয়েকে ভালো লেগেছে। এই ব্যক্তিগত জীবন থেকে প্রেম জীবনটাকে আলাদা করে রাখবেন কি করে? না দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রেমে পড়া শুধু মেয়েদের প্রতি বা এখন তো সব মানে বিপরীত লিঙ্গের প্রতি এটা না, অন্যান্য জিনিসের প্রতি প্রেমে পড়া। যেন আমি যখন পড়াশোনা করতাম পড়াশোনার প্রতি ছিল, খেলা যখন আমি নিশ্চিতভাবে আপনি জানেন আমার একটা পরিচয় আছে, আমি ভলিবল প্লেয়ারও ছিলাম। আমি ন্যাশনাল লেভেল ভলিবল খেলেছি, ইন্টার ইউনিভার্সিটি খেলেছি, ইস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছি, অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ খেলেছি। মানে আপনার এই ফ্যান্ডম বিষয়টা স্কুল লাইফ থেকেই ছিল, আপনার যে ফ্যান এই আপনার সঙ্গে সেলফি তুলতে চাওয়া এগুলো প্রথম থেকেই ছিল, নতুন আমার নয়। যে বাড়ির যে বাড়ি থেকে আমরা বিলং করছি সেই বাড়ির একটা ঐতিহ্যশালী পরিবার আমরা, সেক্ষেত্রে একটা আছেই। তো তো ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি প্রেম মানে শুধু বিপরীত লিঙ্গের কারোর সাথে হবে এটাও ব্যাপার নয়। মানে প্রেম আপনি প্রাকৃতির সাথে করতে পারেন, আপনি কারো দেবেন অনেক প্রেম ভালোবাসা কোথায় কি পাহাড়ের দিকে একটু যাওয়া, কারো আছে। তাহলে নওশাদের কাছে প্রেমের ডেফিনিশন কি, এবং নওশাদের কাছে প্রেম বলতে কি বোঝায়? দেখুন আমি এটুকুই মনে করি, বা যেটা যখন করি সেটাকে আমি প্রেম হিসাবেই ধরে নিয়ে মনোযোগ সহকারে করি। আমি যখন পড়াশোনা করতাম সেটা নিয়েও করেছি, রেজাল্ট খুব একটা খারাপ নয়, মোটামুটি নাম্বার পেতাম। মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার্স করেছি, বিএড করেছি। তো আপনার সেটাও ওখানে বইপত্রের সাথে বেশি সময় দিতাম, বেশি প্রেম করতাম। তারপরে খেলাধুলা যখন করেছি, খুব একটা খেলাধুলা পারতাম না, কিন্তু চলে যাওয়ার মতো ছিল। এখন রাজনীতিটা করছি, এখন আমার প্রেম যদি বলেন এখন রাজনীতিটা এখন ফুল টাইম। আচ্ছা, তাহলে এই যে বাড়ি থেকে মেয়ে দেখা চলছে, এবং যদি কিছুদিনের মধ্যে আমরা গুড নিউজ পাই অবাক হব না। সেখানে দাঁড়িয়ে এমন কাউকে তো বেছে নিতে হবে যে তাহলে আপনার এই প্রেম জীবন অর্থাৎ রাজনীতিকে আপনি প্রায়োরিটাইজ করবেন, সেটা মেনে নেবে। কারণ রাজনীতিকদের যে সময় তা কিছু অনেক কম হয়, পরিবারকে অনেক সময় কম দিতে পারে। সেই অভিযোগগুলো অর্থাৎ স্বামী হিসেবে নওশাদ সিদ্দিকী নিজেকে কত স্কোর দেবে বা কিভাবে নিজেকে গুছিয়ে নেবে? দেখো আমি তো এখনো কারো স্বামী হতে পারিনি, আপনি যে আপনার কথা অনুযায়ী এখন স্কোর আমি কিভাবে দেবো? আচ্ছা, মানে যখন তাহলে নিজেকে কি করে গুছিয়ে নেওয়া হবে, যখন হবে তখন বলতে পারবো। নিজেকে কি করে গুছিয়ে নেওয়া হবে? সময়ের সাথে গুছিয়ে নিতে হয় এটা। আমি তো আপলিটিক্যাল কিছু হয় না, তারপরে আমি বলছি রাজনীতি থেকে আমি অনেক দূরে ছিলাম, কিন্তু দেখুন আমি 2021-এ রাজনীতির ময়দানে এসেছি, আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। হয়তো অন্যান্য সিনিয়র লিডারদের সাথে আমি পেরে উঠতে না পারলেও কোনো অংশে আমি আমার অধিকারের জন্য যে লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি, আমাকে আমার ট্র্যাক থেকে কিন্তু সহজে কেউ হারাতে পারছে না। এটা আমার তো স্বাভাবিকভাবে যখন স্টেপ বাই স্টেপ যখন পরে যেতে হবে আমাকে গুছিয়ে নিতে হবে। আচ্ছা, গুছিয়ে নিতে হবে মানে একেবারে এই জোর কদমে প্রস্তুতি তুঙ্গে যেটাকে আমরা বলি, সেটা কবে থেকে হবে কি মনে হয়? বাড়ি থেকে তো একটা চাপ রয়েছে মনে হচ্ছে। ওটাই প্রচন্ড চাপ, আর অন্য কোনো বিষয় নিয়ে চিন্তিত নয়। বাড়িতে একটা বিষয় চিন্তিত। আচ্ছা, আমি মানে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের হচ্ছে বাড়িতে বিয়ে না হলে একটা সময়ের পর বাড়িতে ঢুকলেই কাজ, যতই আমরা কাজ করি না কেন, মা বলে যে কিরে এবার তো বিয়েটা কর, বা বাবা বলে, বা কোনো বন্ধু বান্ধবদের অনুষ্ঠানে গেলে সবাই পাড়া প্রতিবেশী বলে। সেটা কি আপনাকে? স্বাভাবিক ব্যাপার, সব থেকে বেশি বাড়িতে হয়। তো বাড়িতে তখন কি বলে মানে কি করে ম্যানেজ দেওয়া হয়, ড্যামেজ কন্ট্রোল ভাবছি হচ্ছে। সবটা বললে তো আর বাড়ির লোক শুনলে আবার সেই জায়গার গ্যাপটাকে ধরে নেবে। আচ্ছা, সত্যিই কি নওশাদ কখনো প্রেম করেনি, মানে কখনো প্রেমে পড়েনি, নাকি সেটা এই মিডিয়ার সামনে বলা যাবে না? না, ওরকম ব্যাপার না। আমি বললাম যে মানে যখন আমি যেটা করতাম না, আমার ফোকাসটা সেখানেই রাখতাম, মানে ওখানে ফোকাস আমি মানে জীবনে কোনো মেয়ে আসেনি? না না, ওরকম ভাবে নয়। তবে একটা জিনিস আমি বলতে পারি, এই পৃথিবীতে আচ্ছা, আমরা কথা বলতে বলতে আমাদের রচা চলে এসছে। আমি বলবো আমার টিমকে একটু রচাটা দিয়ে দিতে, কারণ কথা বলতে বলতে গলা শুকিয়ে যাবে, এবং পড়ন্ত বিকেলে এই রচাটা আচ্ছা পেয়ে গেছেন। থ্যাংক ইউ। তো ভালোবাসা ছাড়া পৃথিবীতে কেউ নেই। ভালোবাসাটা এবার আপনি যেভাবে নিতে চাইবেন, কেউ ভাই ভাই ভালোবাসা, কেউ দিদি ভাইয়ের ভালোবাসা, কেউ বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা থাকতে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ছেলে বাবা ছেলের ভালোবাসা, মা বেটির ভালোবাসা থাকতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার। এবং কোন বিষয় দিয়ে কোনো মেয়ে নওশাদের মন কাটতে পারে? রান্না করে, কিংবা ভালো গান করে, কিংবা ভালো কবিতা বলে? দেখুন আমি শুরুতেই বললাম আমি খেতে ভালোবাসি। এটা তো আপনি মানে যারা ট্রাই করতে চাইছেন তারা কিন্তু, এবং খাওয়াতেও ভালোবাসি মানুষকে। আমি যখন হয়তো কোনো আমার একটা খারাপ গুণ কি ভালো গুণ বলতে পারবো না। আমি যখন খাওয়া দাওয়া করি আমার সাথে আমার সিকিউরিটি থেকে শুরু করে আমার
ড্রাইভার থেকে শুরু করে আমি একসাথেই খাওয়ার চেষ্টা করি, আমি একসাথেই খাই। এবং স্টার হোটেলে গেলেও আমি একসাথে খাই, অনেক সময় ফুটপাতে দাঁড়িয়ে আমি ফুটপাতে যারা যে শুধু লাইন আমি একজন সাংবাদিকের সঙ্গে আলোচনা করছিলাম এবং সে বললেন যে আপনাকে লালবাজার চত্বরে তিনি একদিন বাসে দেখেছেন এবং এটা আপনি বিধায়ক হওয়ার পরে, এটা কি সত্যি কথা? মানে এই হুট করে বাসে উঠে যান, এখন আপনি বলছেন যে সিকিউরিটি ছাড়া আপনি মানে কোথাও যাওয়ার সমস্যা হচ্ছে, সিকিউরিটিটা আমার থাকার জন্য আমি সব জায়গায় মুভ করতে গেলে আগে থেকে মানে ইনফরমেশন দিতে হয়, সেটা নয়ডাতে যায়, নয়ডা থেকে বিভিন্ন জায়গায় যেটা সিস্টেম আছে সিস্টেমের মধ্যে আমি এখন যাচ্ছি। নাহলে আমি যখন নতুন বিধায়ক হয়েছিলাম একদম বাসের ট্রেনে আমি ঘুরেছি, বাসে এই জন্য ঘুরেছিলাম, তখন সন্ধ্যার সময় বাসে উঠেছিলাম, ওখান থেকে আমার বাড়িতে ফুরফুরা শরীফে আমি বাস ধরে আপনার হাওড়া স্টেশন থেকে ট্রেনে বারুইপাড়া, ওখান থেকে উঠেছিলাম। এই জন্যই আমি ফিল করতে যে বাস কি পরিস্থিতি, মিস করেন না দিনগুলো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো আজকে আমার ইচ্ছা আছে, যখন আমরা এখন একটা ইচ্ছা আছে যেটা কি গঙ্গা নিচে দিয়ে যে মেট্রো গিয়েছে, এখনো চড়া হয়নি, ওটা ইচ্ছা আছে একবার চড়তে হবে। তো এটা তো আপনি ইচ্ছে মানে বহিঃপ্রকাশ করলেই মনে হয় এটা ফুলফিল হয়ে যাবে। হয়ে যাবে, কিন্তু সময় হয়ে ওঠে না, সমস্যাটা এখানে। কিন্তু আজকে এই যে ময়দানে পড়ন্ত বিকেলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই রকম দিন কবে লাস্ট কাটিয়েছেন বলুন? মানে এরকম ময়দানে ব্রিগেড ছাড়া ময়দানে খুব একটা আশা হয় না আমার মনে হয় আপনার। না, আমি লাস্ট বলছি 2017-18 কি 19-এর দিকে লাস্ট হবে, তখন আমি ওই নিয়মিত ভলিবল খেলতাম কলকাতা লিগে থেকে শুরু করে, আমাদের এই ফেডারেশন আছে আপনাদের প্রেস ক্লাবের ওখানে। ফলে সেই সুবাদে আমাদের যারা থাকতো মাঝে মধ্যে আমরা এদিক সেদিকে একটু আড্ডা দিতে বার হতাম, তখনই এসে একটু হই আল্লাহ করতাম, মানুষকে ডিস্টার্ব করতে আসতাম এক প্রকার। ব্যাচে সব থাকতাম আমরা, ফলে একটু ডিস্টার্ব করতে বার হতাম। আমরা এরকম ছোটবেলায় অনেকেই ফেস করেছি যে কোনো বন্ধু প্রেম করছে এবং তাকে বৌদি বলে ডাকা, ওটা তো আমরা সিদ্ধস্ত ছিলাম, তার কাছে খাওয়া, নালে বাড়িতে বলে দেবো এ করবো, ওগুলো র্যাগিং করতেন একদম। আর এই ছোটবেলার দিনগুলো কতটা মিস করেন? প্রচন্ড। যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে যেগুলো ফেলে এসেছি সেগুলো মানে যত এগিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে আমরা খারাপের দিকে এগিয়ে যাচ্ছি। যেগুলো ছিল সত্যি সেগুলো আমাদের জন্য যেন একটা আশীর্বাদ ছিল এবং ওই দিনগুলোকে আমরা মানে ভুলতে পারি না। কারণ হচ্ছে আমি এখন পরিস্থিতি দেখবেন এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা ধর্ম জাত বর্ণ খুঁজতে শুরু করেছি। দেখুন আমি ভলিবল খেলেছি, প্রেমের ক্ষেত্রেও কি আপনি এগুলো মেনে চলবেন? না, আমি ওটা সমস্ত ক্ষেত্রে আজকের ডেটে হচ্ছে তো লাভ জিহাদকে দাগিয়ে দেওয়া হচ্ছে। ভাই যার যাকে পছন্দ লাগবে, কার পছন্দতে আমি আপনি তাদের পছন্দকে প্রাধান্য না দিয়ে বরং তারা ডিস্টার্ব করছি, এটা আমি মনে করছি অনৈতিক কাজ বলে মনে করি। যাক, সে বিষয়ে না গিয়ে বলছি, আমি যেহেতু খেলাধুলা করেছি, তো আমার ম্যাক্সিমাম যারা প্লেয়ার্স যারা ছিল স্বাভাবিকভাবে তারা সংখ্যাগুরু সমাজের, কিন্তু আমরা একবারের জন্য তখন ফিল করিনি যে ও সংখ্যাগুরু আমি সংখ্যালঘু, একবারের জন্য ফিল হয়নি। বরঞ্চ আমরা আমাদের একে অপরের প্রতি মানে এত ভালোবাসা দিয়ে আমরা আমাদেরকে ঘিরে রাখতাম, মানে পরস্পরের প্রতি আমাদের, ওগুলো কোনো সময়ের জন্য মনে আসেনি। আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, দুটো উদাহরণ দেবো। আমরা ইউনিভার্সিটি খেলতে গেছিলাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির হয়ে খেলতে গেছিলাম আমরা দারভাঙ্গা ডিস্ট্রিক্ট বিহার। ওখানে গিয়ে তো আমার বন্ধুরা, আমি শুক্রবারে নামাজে যাব, আমার বন্ধুরাদের মানে জানে যে আমি নামাজে যাব, তো আমার বন্ধুরা আমার খোঁজার আগে ওরা মসজিদ খুঁজে নিয়েছে, ভাই মসজিদ পাওয়া গেছে। সেই সমস্ত বন্ধু এখনো রাজনীতির ময়দানে, রাজনীতিতে হয়তো তারা নাই, কিন্তু সে যোগাযোগ আছে। ঠিক একই ভাবে আমি গিয়েছিলাম ত্রিপুরার বিখ্যাত মন্দির ত্রিপুরেশ্বরী মন্দির, যেখানে অমিত শাহজি গিয়েছিলেন, জুতো পরে উঠে গিয়েছিলেন, এনে অনেক বিতর্ক হয়েছিল। তো ওই মন্দিরে তো কোথায় আমরা ইস্ট জোন চ্যাম্পিয়নশিপে আমরা অল ইন্ডিয়া কোয়ালিফাই হয়েছিলাম। তো 2 থেকে 3 দিন পরে আমাদের ছিল অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ, আবার ত্রিপুরাতেই ছিল। তাহলে ভাই 2-3 দিন কোথায় ঘুরতে যাওয়া হবে, তখন আমরা বললাম চ ভাই কোথায় কি আছে, খুঁজে গেছে একটা বাংলাদেশ বর্ডার ছিল সেখানে, আবার খুঁজতে আমরা দেখলাম কি ত্রিপুরেশ্বরী মন্দির বিখ্যাত, আমি চ ভাই ওইদিকে চ। এবার আমি মন্দিরের গর্ভগৃহ যেটা আছে সেটা তো আমি প্রবেশ করতে পারি না, কিন্তু ওই প্রবেশের আগে আমার বন্ধুদের জুতোগুলো আগলে রাখা, তারা গিয়েছে পুজো দিয়েছে, কিন্তু তাদের সাথে আমি একবারের জন্য এটা ফিল করিনি যে তাদের আমি জুতো আগলে রাখবো যে ও মন্দিরে পুজো দিতে গিয়েছে। মানে এই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কারণ আমি মসজিদে কোথায় নামাজে যাবো সে আগে আমাকে খুঁজে দিচ্ছে, এবং আমি সে তার ধর্মীয় আচরণ করতে যাবে, তার জুতোকে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। এই যে ভালোবাসা আজকের দিনে যেন কমে যাচ্ছে, সত্যি ওইগুলোকে খুব মিস করি। এটার কারণ কি দেখছেন? আমি
স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে যত দিন যাচ্ছে, যে 10 বছর 12 বছর প্রেম করে বিয়ে করছেন মানুষ, তারপরে কোথাও গিয়ে 1 বছরও থাকতে পারছেন না এক ছাদের তলায়, তারা ডিভোর্স দিয়ে দিচ্ছেন। এবং দুই বাড়ির সম্পর্ক, আমাদের বাঙালিদের কাছে বা আমাদের মতন মধ্যবিত্তদের কাছে বিয়ে মানে শুধুমাত্র দুটো মানুষের মিলন বন্ধন নয়, সেখানে দুটো পরিবারও বা দুটো সমাজ কোথাও গিয়ে মিশে যায়। এর কারণ কি দেখছেন, এত বিয়ে ভাঙছে কেন এখন? দেখুন, আমি রাজনৈতিক মানুষ, তো আমি যদি বলি রাজনৈতিক ভাবে বলবো, রাজনৈতিক মানুষ তো আপনি বলছেন নতুন, হ্যাঁ, প্রথমেই আপনি বললেন, যতটুকু সময় তার আগে তো হয়ে আপনি গেছি। তো আমি বলছি এটা আমি যখন এইচএস দিই সেই সময় আমার এক বন্ধু, সে ওই কাজে মানে আপনার রেজিস্ট্রি কাজে যাতায়াত করতো। তখন কিন্তু জাস্ট সরকারের সম্ভবত পরিবর্তন হয়েছে, সালটা আমার এখন মনে আসছে না, এইচএস বা ফার্স্ট ইয়ারে ধরুন হবে। তো তার সাথে অনেকদিন পরে আমার দেখা হয়েছে, তার বাড়ি রাজারহাটে। সে আমার ভিডিওটা শুনলে বুঝতে পারবে, সেখানে হাফিজও মানুষ, নাম আমি নিচ্ছি না বললে ডিস্টার্ব করতে পারে থাকে। তো সে আমাকে বললো, ভাই আমি কেমন আছেন না আছেন, ভাই আমাকে আপনি বলে সম্বোধন, অনেকদিন পরে দেখা হচ্ছে, তো আমিও ভাই কেমন আছো না আছো এরকম হওয়ার পরে আমরা কি করছো, খুব বিয়ে পড়াচ্ছ না, তো আমারটা কবে পড়াবো, আমি মজা করেই বললাম। বললো, ভাই এখন একটা সত্যি দুর্ভাগ্যের বিষয়, বিগত দিনে বিয়ে পড়াতাম বেশি, ডিভোর্স কম হতো, আর আজকের ডেটে মানে বিয়েও যেমন হচ্ছে, ডিভোর্সের পরিমাণও বাড়ছে। আমি বললো তাহলে কেন, কারণটা কি? বলে এটা সামাজিক অবক্ষয়। বিগত দিনে এটা অস্বীকার করছে না ওরা, মানে আমাকে যেটা বলেছে এটা বলছি কোট আনকোট, একটা সময় ছিল বাস্তব কথা, ওই ধরনের কোনো ফ্যামিলিতে অশান্তি স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে, মতনৈক্য হতেই পারে, কিন্তু মতনৈক্য কেন হচ্ছে সেটাকে শর্ট আউট করার জন্য গ্রামের সিনিয়র যারা আছেন বা যারা বুদ্ধিজীবী টাইপ আমরা যাদেরকে বলি, এখন বুদ্ধিজীবী তো এখন শব্দটা গালাগালি সমতুল্য হয়ে যাচ্ছে, করে দিয়েছে, সেটাও সামাজিক অবক্ষয়, একদম সামাজিক অবক্ষয়। যাদেরকে বলি তারা বসে একটা মীমাংসা করে, তুমি বিয়ে করেছো ছাড়ছো হবে কেন, বিয়েটা করেছো একটা থাকার জন্য বা পারিবারিক দুটো যেটা বলেন পারিবারিক সুসম্পর্ক আছে, বুঝিয়ে বাজে মেন্টালি কাউন্সিলিং করিয়ে কিন্তু সম্পর্কটা টিকে যেত। এখন কিছু ওই মেন্টালি কাউন্সিলিং করার মধ্যে সেই অবকাশ দিচ্ছে না, বা সেই চিন্তা ভাবনাই না। এখন হচ্ছে ডিভোর্স করাতে পারলে দুটো পার্টির থেকে এখন টাকা নিয়ে নিচ্ছে, এটা একটা কিন্তু বিশাল সমস্যা। এই কথা বলেছি বলে এখন স্বাভাবিকভাবে টিএমসি সরকার আছে, মানুষ বলবে যে নওশাদ সিদ্দিকী আইএসএফ পার্টি টিএমসির বিরোধিতা করছে, কিন্তু এটা বাস্তব। এখন আপনি দেখবেন এখানেও আপনি একটা টাকার অফার চলছে যে তোকে ডিভোর্স করিয়ে দেবো, 2 লাখ 5 লাখ যাই পাবি একটা পার্সেন্টেজ আমাকে দিবি। এর ফলে এগুলো বেড়ে যাচ্ছে। যদি যারা শাসকে আছে, যারা লোকাল পঞ্চায়েতে লোকাল সরকার যারা দ্বারা চলে অর্থাৎ পঞ্চায়েত সিস্টেমে, তারা যদি একটু কড়াকড়ি করে, একদম কড়াকড়ি মিনস এই কেন এই ধরনের যে তুমি বিয়ে করেছো ডিভোর্সের জন্য কি সমস্যা হচ্ছে বলে একটা টাইম দিচ্ছে। আগে আমরা যেটা দেখেছি যে মহিলারা মূলত কোথাও গিয়ে তাদের যে পছন্দের জিনিস তা করতে পারতেন না, পুরুষদের ক্ষেত্রেও হয়তো কখনো কখনো তারা বিয়ে ভাঙতে চেয়েছেন, তারপরে পরিবারের জন্য ভাঙতে পারেননি। কিন্তু এক পক্ষ বলছে যে যদি কারোর সঙ্গে আমরা খুশি না থাকি তাহলে আমরা লাইফ টাইম কেন থাকবো, এটাও তো একটা না, এটা কঠিন কোশ্চেন। দেখো ব্যাপারটা যে অবশ্যই প্রত্যেকেই যাতে খুশি থাকে, বিয়ে মানে নয় যে শুধু মহিলাকে খুশি থাকতে হবে, পুরুষ কামিয়ে নিয়ে আসবে, এটাও যেমন নয়। ঠিক একইভাবে বিয়ে মানে এটা নয় যে শুধু পুরুষ খুশি থাকবে, মহিলাকে দাসী হিসাবে সার্ভেন্ট হিসাবে বাড়িতে রাখবে, এটা তো নয়। আমাদের মানে আমার ধর্মীয় ভাষায় মহিলা স্ত্রীদেরকে মানে বাড়ির রানী বলে হয়, রানী বলে আখ্যা দেওয়া হচ্ছে, বাড়ির রানী বলে আখ্যা দেওয়া আছে। সেটা অনেকে মান্যতা দেয় না, এটা তাদের বিভিন্ন ধর্মে মহিলাদেরকে, আশা করছি আমি সমস্ত ধর্মগ্রন্থ পড়িনি বা সম্ভব হয়ে ওঠেনি, আগামী সময় পেলে অবশ্যই পড়বো। মহিলাদেরকে গুরুত্ব দিয়েছে, মহিলাদেরকেও গুরুত্ব দিতে হবে, সাথে সাথে পুরুষদেরও মতামতকে প্রাধান্য দিতে হবে, এবং মহিলাদেরও যে আলোচনা করছে সেটাকেও শুনতে হবে এবং সেটাকেও শর্ট আউট করতে হবে। পুরুষ মানে আমি এ নয় যে আমারটাই চূড়ান্ত, আমারটাই ফাইনাল, আমার বাইরে আমার পরিবারের মহিলা সদস্য যিনি আছেন আমার থেকে কম বোঝেন, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আর একইভাবে মহিলাদের ক্ষেত্রেও যেটা হয়তো একটা ডিসিশনের ক্ষেত্রে মহিলারা যেটা বুঝেছেন সেটাই ফাইনাল, সেটাই চূড়ান্ত, আমি ছাড়া হতে পারে না, এটা সেটা জায়গায় যদি রিজিট থাকে তাহলে এই সমস্যাগুলো তৈরি হয়। আচ্ছা, নওশাদ সিদ্দিকী যদি স্বামী হয়, কারণ নওশাদ সিদ্দিকী বলে দিচ্ছে আমি প্রেম করি না বা আমি প্রেম করব না, বাড়ির লোকের কথাই আমি বিয়ে করব, সেখানে দাঁড়িয়ে সে কি তার স্ত্রীর বন্ধু হবে, নাকি স্বামী যে সামাজিক ভাবে যেভাবে স্বামীর একটা পরিচয় রয়েছে সেইভাবেই থাকবে, নাকি বন্ধু? দেখো না, শুধু আমার ক্ষেত্রে কোশ্চেনটা নয়, সারা পৃথিবীর ক্ষেত্রে আমি বলবো যে এটা তারাই মান্যতা দিয়ে চলে, হাজবেন্ড ওয়াইফ মানে লাইক ফ্রেন্ড, তারা এই সম্পর্কটা নিয়ে চলে। আমি যেটা যতটা ফিল করতে পারি, যতটা অবজার্ভ করি, এটা তো হওয়াটা স্বাভাবিক ব্যাপার।
মানে স্বামীর কাস্টোডিয়ানি ওয়াইফ আছে এরকম ব্যাপার না হয়ে যায়, তাহলে এটা হলেই সমস্যাটাই সূত্রপাত হয়। আচ্ছা, এবার একটা বাউন্সার, তার হচ্ছে অবশ্যই সে তার গার্জেন তাকে সেই রকম ভাবে এ করবে, কিন্তু এটা নয় যে তার 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 অনুকূলে আছে মানে একদম উঠাবে বসাবে, এটা আমি অন্তত বা আচ্ছা। এটা কেউ মেনে নেবে না। এবার একটা বাউন্সার আমি ছুড়ি, কোথাও গিয়ে নওশাদ সিদ্দিকীকে যদি বলা হয় প্রেমের কবিতা বা প্রেমের গান, শোনাতে পারবে নওশাদ সিদ্দিকী? সম্ভব না আমার কেন, দ্বারা। একটা দু লাইন, আমি বলছি না কবিতা একদম সুন্দর করে আবৃত্তি করতে হবে, মানে না দু লাইন। পুরো কনসেপ্ট নিয়ে আসিনি তো, মানে ব্যাপারটা হচ্ছে যদি কোনোদিন এগুলো প্র্যাকটিস করতাম একটু একটু নিজে লেখা, নিজে বাথরুম সিঙ্গার, সেটা আমার দ্বারা হয় না, বলে আচ্ছা না? কবিতা না ওটা হয় না আমার দ্বারা। লেখেন, লেখালেখি করা হয়? এ বড় মানে কবিতা না লিখলেও মানে বড় লেখালেখি হয় মাঝে মধ্যে। তাহলে আমি দু লাইন শুনতে চাইবো, এটা আমার, এটা দর্শকদের আবদার আপনার কাছে, দু লাইন। না কবিতা সময় আমার নিন দ্বারা হয় না, আপনি, কবিতা আমার দ্বারা আপনার হয় মতন না। করে কবিতা আমি- পড়ুন। আমার কবিতা আমার দ্বারা হয় না, তবে একটা যেটা বলছিলাম হয়তো আমি আপনি তো নোটিস করেননি, যেটাই যে একটা মানুষ এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না, এটা তো এটা স্বাভাবিক ব্যাপার, এটা এটাই কি তাহলে আজকে টিজারে যাবে? আচ্ছা, এই যে নওশাদ সিদ্দিকী বললেন যে উনি সিঙ্গেল, তারপরে তো মহিলারা ঝাঁপিয়ে পড়বেন। যোগাযোগ পাবে। যদি- আমার বাড়ি আছে, অ্যাড্রেস আছে, বড় ভাইজান আছে, বাবু আব্বা আব্বু আম্মু আছেন, জামাই বাবুরা আছেন, দিদিরা আছেন, বৌদি আছেন, মানে ভাবি যেটাকে বলে। না এরপরে যদি কোনো মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনি ধরুন বক্তৃতা দিচ্ছেন, সেই সময় এসে আপনাকে ফুল দেওয়া হলো বা প্রেম নিবেদন করা হলো, তো আগে বলতে এসে তখন- পৌঁছাতে পারবেন, আমার সিকিউরিটি আছে। সেই সিকিউরিটি মানে যাকে নিয়ে আপনি বলছিলেন যে মানে সঙ্গে নিয়ে সবসময় ঘোরেন, না সিকিউরিটি আছে না, সে পৌঁছাতে পারবে না। মানে এটা তো রাশলি বলা হয়ে যাচ্ছে অনেক, মানে কখনো কি একটু মনটা গলবে না কোনো মহিলার প্রতি কেউ যদি আসে প্রেম নিবেদন না করে? দেখুন ব্যাপারটা হচ্ছে এসে পৌঁছাতে পারবে না, আর ওটা এন্টারটেইন করার মতো সময়টাও আমার নাই, বাস্তব হচ্ছে এটাই যে ওটা তো একটা এন্টারটেইন করতে হবে, সেই সময়টাও না। আচ্ছা, নিজের প্রেম নিয়ে তো আপনি একটা কথাও বললেন না, শুধু মুখ থেকে একটু বেরিয়ে গেছে যে বাড়ির লোক দেখাশোনা চলছে এবং অনেক বছর ধরে চলছে। যারা প্রেমিক রয়েছেন, যারা প্রেমিকা রয়েছেন, এই ভ্যালেন্টাইন্স ডেতে কি বলে যাবেন তাদের জন্য? আচ্ছা আমি আপনাদের এখানে আপনি হঠাৎ ডাকলেন, ওই গাড়িতে আমি গুগলে দেখছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে কি ব্যাপারটা, তাই কিছু তথ্য পেলাম। ব্যাপারটা হচ্ছে এই দিনটাকে অ্যাকচুয়াল কেন হলো, ওটা আমি কিন্তু খুঁজে মানে শর্ট টাইমের মধ্যে খুঁজে পেলাম না ঠিকঠাক এক্সাক্ট, কিন্তু এখানে এই দিনকে যতটুকু জানতে পারলাম যে একজন খ্রিস্টান পাদ্রী এবং ডক্টর উনি ছিলেন, তাকে হত্যা করা হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সে কারণ অনেক আছে, অনেক বিতর্ক আছে, তিনি নাকি একাধিক মহিলার সাথে তার সম্পর্ক ছিল, এই ধরনের অনেক অভিযোগ আছে। এবং সেই সময় রোমের এক রাজা, হ্যাঁ ইটালির রোম শহরের এক রাজা, তিনি ওনাকে তিনি চাইতেন না যে তিনি দেখছেন যে তার যেভাবে পরিচিতি ব্যাপ্তি হচ্ছে, ওনার ইচ্ছা হচ্ছিল উনি ওনাকে ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে কিন্তু ওর মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে। তারপরে 496 সালের দিকে সম্ভবত এই দিনটাকে পালন করে আসছে। হ্যাঁ, ওই যাদেরকে মানে বিবাহ সম্পন্ন করেছিলেন তার যারা উত্তরসূরি ছিলেন, তারা এই দিনটা ভালোবাসার প্রতীক হিসেবে মানে বহন করতে শুরু করলো, এবং তারপর থেকেই পৃথিবীতে এই দিনটি ভালোবাসার দিন হিসেবে সেলিব্রেট করা শুরু হলো। সেই ফ্রান্সেও বেশ কিছুদিন নিষিদ্ধ ছিল, আমেরিকাতেও সম্ভবত না, ব্রাজিল এই মুহূর্তে মনে আসলে বিভিন্ন দেশে। আচ্ছা, এত দলাদলি শহরে যদি একদিন ভালোবাসা হয় কি সমস্যা? আপনি আমাকে ব্যক্তিগত জিজ্ঞাসা করেন, আমি বলবো ব্যক্তিগত যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আমার যেটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমি আজকেই দেখছিলাম, আমাকে দেখালো আমার যে সোশ্যাল মিডিয়া যারা চালায় যে বজরং দলের নাম দিয়ে না বিশ্ব হিন্দু পরিষদের নাম দিয়ে, অ্যাকচুয়াল ওনারা করেছেন কি বলতে পারবো না, যে কোনো জায়গায় যদি 14 ফেব্রুয়ারি যদি কাপড়কে দেখতে পাই, কিন্তু তার খবর আছে। তো এই ধরনের পোস্টারিং হয়েছে। দেখুন আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমাদের এটা আপনার গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র দাঁড়িয়ে এবং ভালোবাসার অধিকার সবার রয়েছে। আমি এটাকে জানি, এটা বলতে পারি যে এখানে আমি আমার ধরো হয়তো হিন্দু ধর্মের আমি ধর্মীয় এটা বলতে পারবো না কি আছে, মুসলিম ধর্মের ভালোবাসা তো ধর্মের বাইরে আমি ক্লিয়ার এটা করতে চাই যে ধর্মীয় একটা হয়তো বাধা থাকতে পারে, হিন্দু ধর্মে কি আছে আমি জানি না, সে বিতর্ক আমি যাবো না, আমি কিন্তু ধর্মগ্রন্থ পড়িনি, কিন্তু তারপরেও বলবো আমি কাউকে চাপিয়ে দিতে পারি না। এটা আমাদের ডেমোক্রেসির হচ্ছে গুরুত্ব, আহমিয়াত হচ্ছে যে আমি কারোর উপরে চাপিয়ে দিতে পারবো না, যে আমি ভ্যালেন্টাইন ডে তে আমি বিশ্বাসী নয়, হতে পারে আপনি বিশ্বাসী না হতে পারে, প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন ডে আটকাতে পারেন না। সমস্যা যেটা যে আপনার পছন্দ নয় রেটটাকে, তো আপনি থেকে আটকে মানে
ডিস্টার্ব করেন, এটা গণতন্ত্রের পরিপন্থী। ঠিক ঠিক ঠিক। আপনি যেটা বললেন যে প্রত্যেক প্রেমিক প্রেমিকা না কি বলছেন, বার্তা আমার তাদের কিছুই জন্য নাই, কি বার্তা message কিছুই থাকবে? না, আমার শুধু এটাই, যদি জীবন করতে পারে, কেরিয়ারের দিকে ফোকাস করলে সবটাই পাবে, আর কেরিয়ারের দিকে না ফোকাস করলে সাময়িক সময়ের পরে কিন্তু কেউ কারো পাশে থাকবে না। পাশে থাকার সংখ্যা খুবই কম, ছেলে হোক আর মেয়ে হোক, সবাই কিন্তু এখন আজকের ডেটে যেটা দেখছি কেরিয়ারের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে আমি গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে এই ভ্যালেন্টাইন উইক কি নিয়ে আলোচনা হচ্ছিল। কোনো একদিন ভদ্র মহিলাকে কোশ্চেন করেছে কি রিজার্ভ করে, কে বলেছে 1 লাখ, কে বলেছে 2 লাখ, আর না কত 5 লাখ, এই ধরনের চিন্তা। তাদের হাই লেভেলের চিন্তা ভাবনা। দেশের প্রধানমন্ত্রীর সাম্মানিক ভাতা অত নয় যতটা ওনারা ডিমান্ড করেছে। তো কিন্তু ফোকাসটা কোন দিকে যাচ্ছে? কেরিয়ারের দিকে। তো আমার অনুরোধ এটাই, কেরিয়ারের দিকে ফোকাস দিন, তাহলে আপনারও লাভ হবে, আপনার পরিবারের লাভ হবে, আর সাথে সাথে দেশও হবে। আমি একটা ছোট্ট কথা বলবো, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। লাস্ট আমি এটা বলবো, অনুরোধ এটাই যে দেখুন, কেউ কাউকে ভালো লেগেছে, কি করেছে, কার সাথে থাকবেন, কি করবেন, সেটা আমি জোর করার কেউ নয়। কারণ আমি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, এখানে ডেমোক্রেসি আছে। আমাকে আমার ধর্মীয় ক্ষেত্রে বাধা থাকলে আমি সেটাকে অন্য ক্ষেত্রে আটকাতে পারবো না, আমি আমার ক্ষেত্রে প্রযোজ্য করব এটা, কিন্তু আমি কাউকে আটকাতে পারি না। কিন্তু অনুরোধ আমার এটাই যে আপনাকে ছোট থেকে বাবা মা বড় করলো, আপনার বয়স 18 বছর, 20 বছর, 22 বছর হলো, তো আপনি এখন কলেজ ইউনিভার্সিটি পাস আউট হয়েছেন, 24-25 বছর বয়স হয়েছে, তো আপনার জীবনে কোনো এক ছেলে বা কোনো এক মেয়ে আসছে, 3 মাস, 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 2 বছরের সম্পর্ক হয়েছে। সেই সম্পর্কের জন্য বাবা মার যে 8 বছর, 10 বছর, 12 বছর নয়, 20 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যার যেরকমই হোক, সে তার ছেলে মেয়েকে রাজা এবং রানীর মতো রাখার চেষ্টা করে, তার সেই সম্পর্কগুলো ভুলে গিয়ে কিভাবে বাবা মাকে ছেড়ে, হ্যাঁ তারা হয়তো মানতে চাইছেন না, সেগুলো আমি মনে করি মেন্টালি কাউন্সিলিং করা দরকার। বাবা মার উদ্দেশ্য আমার বার্তা, তাদের সাথে একটু আলোচনা করা দরকার, ছেলে মেয়ের পছন্দকে নিয়েও আলোচনা করা দরকার। কিন্তু যারা এরকম ভাবে বাবা মাকে ছেড়ে, খবর মাঝে মধ্যেই আসছে এখন, অহরহ চমকের মেয়ে, অমুকের ছেলে, এই ধরনের চলে যাচ্ছে। দেখুন, আমি অনুরোধ করছি প্রত্যেকটা আমার মানে ভাই বোনাদের কাছে, যে বাবা মা যত ছোটই কাজ করুক না কেন, আর যাই 42 তো এটা, ওই টপ ফ্লোরই থাকুক না কেন, সবার বাবা মার একটা সামাজিক সম্মান আছে। সে এখানে যারা চা বিক্রি করছেন তারও একটা সামাজিক সম্মান আছে। তো প্রত্যেকের বাবা মার সামাজিক সম্মান আছে, এইদিকে লক্ষ্য রাখবেন। কোন রকম ভাবে আমাদের আচরণে আমাদের বাবা মার না সামাজিক সম্মান নষ্ট হয়ে যায়, কারণ বাবা মারা প্রচুর কষ্ট করে আমাদেরকে মানুষ করছেন, সেটা আমাদের মাথায় রাখা দরকার। একদমই লাইফ লেসন দিয়ে গেলেন নওশাদ সিদ্দিকী, অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকে রাজি হচ্ছিলেন না নিজের প্রেম জীবন নিয়ে কথা বলার জন্য, কিন্তু তারপরে এত সুন্দর করে বললেন যে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। ভালোবাসার মরশুম এবং ফেব্রুয়ারি মাস, এবং ফেব্রুয়ারি মাসে রাজনীতিবিদ বা রাজনীতিকদের প্রেম জীবন কেমন তা আপনাদের সামনে তুলে ধরছি। এইরকম ইন্টারভিউ, সাক্ষাৎকার দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়। ক্যামেরায় সৌম্যদীপ এবং অরিত্রর সঙ্গে আমি প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।